সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়ের শিরোনাম সার্বজনীন শিক্ষার বাইরে কওমি মাদ্রাসা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, রয়েছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান জনাব মিসবাহুর রহমান চৌধুরী, রয়েছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক জনাব শামীম মোহাম্মদ আফজাল, এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা হুসাইনুল বান্না। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি, আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন। এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনার যে নম্বরগুলো পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। দেশের সব বধ্যভূমি খুঁজে বের করা গেলে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা ছাড়িয়ে যাবে 30 লাখ। বিশ্বের কাছে পাকিস্তানিদের নৃশংসতার ভয়াবহ চিত্র আরও স্পষ্ট হবে, মত গবেষকদের। বিএনপির জঙ্গিবাদী কর্মকাণ্ডের কারণে স্থানীয় সরকার নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে, সংসদে প্রধানমন্ত্রী। 15 মার্চের মধ্যে রাজধানীর সব বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার তথ্য ও ছবি থানায় জমা দেওয়ার নির্দেশ ডিএমপির। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা আহ্বান। পার্কিংয়ের জন্য রাখা বেসমেন্টে গড়ে তোলা বাণিজ্যিক প্রতিষ্ঠান অপসারণে সময় দেওয়া হলো 1 মাস। প্রয়োজনে বাধ্য করা হবে, জানালেন মন্ত্রী। এবং ইনজুরির কারণে এশিয়া কাপে আর খেলছেন না কাটার মাস্টার মুস্তাফিজ, দলে ফিরলেন তামিম ইকবাল। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের আজকের বিষয়ের যে শিরোনাম, যেটি মাদ্রাসা শিক্ষার বাইরে, সার্বজনীন শিক্ষার বাইরে কওমি মাদ্রাসা, আমরা কিছুদিন আগে একটি রিপোর্ট করেছিলাম। সেই রিপোর্টে বিষয়টি আমরা এটা উঠে এসেছে নানা তথ্যে, বক্তব্যে। দেশের প্রায় 14 লাখ শিক্ষার্থী যারা আছেন, যারা সর্বশিক্ষার বা প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে একটা শিক্ষা গ্রহণ করছেন, যে বিভিন্ন এবং যে এই কওমি মাদ্রাসাগুলোতে বিভিন্ন কওমি মাদ্রাসারা শিক্ষা গ্রহণ করছেন। এখানে কোনো কারিকুলাম বলতে যে কারিকুলাম পরিচালিত হয় সেটার মধ্যে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। আমরা জানি এক একটা কওমি মাদ্রাসায় এক এক ধরনের কারিকুলাম, এবং এই আমরা জানি যে প্রায় 5000, হয়তো তার বেশিও হতে পারে সরকারি হিসাবে 5000। তো এই 5000 মাদ্রাসা পরিচালিত হয়, কওমি মাদ্রাসা পরিচালিত হয় কমপক্ষে 34টি বা 35টি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বা বোর্ডের মাধ্যমে। এর মধ্যে সবচেয়ে বড় সম্ভবত বেকাফ, যেটা বেফাক। জি, তো আমি জনাব শামীম মোহাম্মদ আফজাল আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা জানি যে এই গোটা বিষয়টিকে একটা কাঠামোর মধ্যে আনতে বা একটা সিস্টেমের মধ্যে আনার জন্য একটা উদ্যোগ এই বর্তমান সরকারের প্রথম মেয়াদে শুরু হয়েছিল। আমরা এরপরে জানি যে নানা সময় অতিবাহিত হয়েছে, কিন্তু এই বিষয়ে অগ্রগতি হয়নি। তো আপনিও সেই প্রক্রিয়ার সাথে ছিলেন। এখান দিয়ে যদি আমরা শুরু করতে চাই। আলহামদুলিল্লাহ, আসলে মানুষ হিসেবে আমাদের মৌলিক চাহিদা হইল অন্ন, বস্ত্র, শিক্ষার, চিকিৎসা, বাসস্থান। শিক্ষা একটা মৌলিক বিষয়। আর শিক্ষা হইতে হবে নৈতিকতা ভিত্তিক, মানবিক মূল্য ভিত্তিক, মানুষ গড়ার জন্য। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসছেন আল্লাহর পক্ষ থেকে ওহীর জ্ঞান, কোরআন হাদিস নিয়ে মানুষটাকে সুন্দর মানুষ মানার জন্য। উনি রাহমাতাল্লিল মুসলিমিন নহে, উনি রাহমাতাল্লিল আলামিন, সকল মানুষের জন্য উনি রহমত স্বরূপ। আর সেই শিক্ষাটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে পর্যায়ক্রমে এই আজকে 1400 বছর চলে আসছে। এই দর্শে নিজামিয়া গত 150-200 বছর আগে যে শেষ এই বিশ্বে যে কারিকুলাম রেখে গেছে, তার থেকে আসছে বাংলাদেশ, ভারতবর্ষের কওমি নেসাবের মাদ্রাসা এবং আলিয়া নেসাবের মাদ্রাসা। এক সময় যেহেতু রাষ্ট্র ব্যবস্থা 300-400 বছর এরকম ছিল না, এরকম কম ভিত্তিক। কিন্তু কওমি মাদ্রাসা যেটা এসছে ভারতের দেওবন্দ থেকে এসছে, সেখানে একটা নির্দিষ্ট সরকারের নির্ধারিত কারিকুলাম বা একটা সুনির্দিষ্ট কারিকুলাম অনুযায়ী সেখানে পরিচালিত হয়। বাংলাদেশে এটা এখন হতে পারেনি, বারবার চেষ্টা হচ্ছে। আমি সেই বিষয়টাতে আসতে চাচ্ছি। সেই বিষয়টা যদি আপনি সেই বিষয়টা হলো এই হচ্ছে না যে আসলে এখনো ওই হিন্দুর মূল্য ভারতে
দেওবন্দ মাদ্রাসা বলেন সঠিক কোরআন হাদিস পড়ানো হচ্ছে, এবং আজমগড়ে যান পীর মাশায়েখদের মধ্যেও সেই কোরআন হাদিসের সঠিক শিক্ষা দেওয়া হচ্ছে। বাংলাদেশেরও কওমি মাদ্রাসাগুলা ওনারা দেওবন্দি নেসাব অনুসারে চলে বলে ওনাদের দাবি করে এবং তাদেরকে অনুসরণ করে, কিন্তু সমস্যাটা হলো আপনি বলছেন দাবি করে, তার মানে দাবি করে কিন্তু ঠিকভাবে আসলে তা এটা না। কারণ আছে। কারণটা হলোই তিনি 1200-1300 বছর যাবত আরবিতে কোরআন বুঝার পড়ার তাদের একটা কারিকুলাম ঘুরে উঠছে, এবং তাদের দেশে উর্দু হিন্দিতে প্রচুর কিতাবাদি আছে। বাংলাদেশে এই কওমি নেসাবের সেই পর্যাপ্ত কিতাবাদি নাই, মানে আমাদের মাতৃভাষায়। জি। ফলে হয়েছে কি, ওই দেওবন্দের কারিকুলাম অনুসারে ওই আরবিতে আর উর্দুতে বা ফার্সিতে তারা আমরা সেটাকে ধরে রাখতে পারতেছি না বলে, তো এইখানে সরকারের যেহেতু এন্টার শিক্ষা কারিকুলামটা দেশের প্রায় 90% জেনারেল শিক্ষার সাথে চলে, 10% আলিয়া নেসাব এবং কওমি নেসাবে পড়ে, আলিয়া নেসাবটাকে সরকার সাহায্য করছে। কওমি নেসাবেরও তারাও যেহেতু এদেশের নাগরিক, এই ছেলেপেলেরা আমাদের, তাদেরও সরকারি কোষাগারের টাকায় পড়ার অধিকার রাখে। এবং এই কাজটা করার জন্য 2009 সনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা এসে প্রথমে এদেশের সকল কওমি মুরব্বিয়ান কেরামকে উনি ডাকছেন, 2 বার ডাকছেন। ডেকে শুধু একটা কথাই বলছেন, এই মাদ্রাসায় যারা পড়ে আমাদের ছেলে, আমরা তাদেরকে শিক্ষা খাতে আমরা তাদেরকে যদি উচ্চশিক্ষা দিতে পারি, তাদেরকে সরকারি সনদ দিতে পারি, তাহলে তারা সরকারি বেসরকারি চাকরি, বিদেশে তাদের উচ্চশিক্ষা করা, বিদেশে তাদের আরো গবেষণা কার্যক্রম করা বা আরো চাকরির সুযোগ হবে, তাই আপনারা এটার ব্যবস্থা করেন। কিন্তু এই কাজটা করার জন্য সকলে কিন্তু ওনার সাথে সম্মত হয়ে আসলো, এটা ওনার সামনে। এবং শুধুমাত্র আমার মনে আছে একজন মুরব্বী বলছিল যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যখন একটা কমিশন করতে বলছেন, তা আপনার কমিশনে আমাদের 2-3 জন নাম নিন। মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট বলছেন আমি কেন আপনাদের নাম নেব, আপনারা সবাই মিলে একটা তালিকা করে দিবেন, আমি শুধু সরকারের পক্ষ থেকে একটা গেজেট করে একটা মেমো নাম্বার দিয়ে দেব, আপনারাই করবেন। সেই কথাটা তো আজ থেকে প্রায় 5-6 বছর আগে। এই 5-6 বছরে 2 বছরের মধ্যে এখন আমাদের কিছু আন্তর্জাতিক প্রেসারই বলুক, ধর্মকে বিকৃত করে যারা এই দেশের রাজনীতি করে, বিশেষ করে মদুদি রাজনীতিরা, তাদের কিছু অনুচর আমাদের এই কওমি মুরব্বিয়ানদের কেরামদের কিছু বিভক্তির সৃষ্টি করা আছে, এখন নেব না, পরে নেব, এই নেব না, সে নেব করে 2 বছর কাটিয়ে দিছে। পরবর্তীতে আমরা ফাউন্ডেশনে যেহেতু 60,000 আলেম চাকরি করে, তার মধ্যে প্রায় 20,000-এর উপর আছে শুধু কওমি আলেম, তাদের যেহেতু অধিকার আছে তাদের পক্ষ থেকে আমি কথা বলা, আমি নিজে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তাদের পক্ষ থেকে যাই, বিনয়ের সাথে বলছি, এবং তারপরে শিক্ষামন্ত্রী মহোদয়কে, শিক্ষা সচিব মহোদয়কে নিয়ে, এবং ওনারা যিনিদেরকে পছন্দ করেন একজনও সরকারের লোক নেই। প্রায় 2 বছর পরে মাননীয় প্রধানমন্ত্রী একটা কমিশন করে দিয়েছেন, এবং সেই কমিশনের তালিকাটা আমার কাছে আছে, যদি আপনারা জাতির জানা দরকার। তালিকা দরকার নেই, কিন্তু হচ্ছে না এই বিষয়টি আমরা সে তালিকা করে দিছে, গেজেট করে দিছে, এবং সেই কমিটি এখন থেকে 4 বছর আগে 2012 সনে একটা কমিশন, একটা সিলেবাস, কারিকুলাম সবকিছু করে দিছে। আজকে পর্যন্ত এই কারিকুলামের সাথে দেওবন্দের বিন্দুমাত্র কোনো গরমিল নাই, এবং সেই কারিকুলামের কোনো একটা জায়গাতে ভুল আছে কেউ বলে না, কিন্তু যখন এটা বাস্তবায়ন করার জন্য শুধু বলে নীলে রক্ত গঙ্গা বইবে। আমি শুনেন এই কথাটা নিয়ে আমি এই কথাটা নিয়ে আসতে চাই, আমি এই কথাটা একটু বলতে হবে। আমি এই বিষয়টা নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করেছি, যেহেতু ওনার সাথে নিয়ে ডিল করছি। এইটা পরে শুনবো। আমি এইখানে যে কেন এটা, মানে এইটা নিতে আপত্তিটা কোথায়, এই বিষয়টি যদি আপনি করেন, উনি শিক্ষামন্ত্রী বিষয়টি পরে বলবেন। যে দেখেন, আমাদের মহাপরিচালক সাহেব যেগুলো বললেন এটাই বাস্তব। প্রথম উদ্যোগটা, একদম প্রথম যে বৈঠকটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে হয়, উদ্যোগটা আমি নিয়েছিলাম। এখানে যে আলেমদের তালিকা আছে তারা প্রায় সবাই ছিলেন, তিনি তো ছিলেনই। তো এইটা না মানার কারণ হলো যে তারা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে 1 নাম্বার, তারা প্রধানমন্ত্রীর সাথে তখন কোনো কোঅপারেশন করতে প্রকাশ্যে বলেন, মুখে, গোপনে তারা রাজি হন না। এমন পর্যন্ত শুনছি একজন মৃত ব্যক্তি নিয়ে আমি কোনো কথা বলবো না, বড় আলেম, তিনি বলছেন যে আমরা শেখ হাসিনার হাত থেকে
আমরা কোনো সনদ স্বীকৃতি নিব না। দ্বিতীয় কারণ হলো কিছু কিছু সুবিধাভোগী লোক যদি এটার কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, কোনো জবাবদিহিতা নাই প্রায় মাদ্রাসাগুলার। আমি অনেক বড় বড় মাদ্রাসায় গিয়েছি তাদের বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে বাৎসরিক সম্মেলনে, সেখানে এইভাবে একটা বাজেট দেখানো হয়, আয় ব্যয়ের মানে এগুলা সম্মেলনে একটা পেপার পড়ে শোনানো হয় যে আমাদের মাদ্রাসার টোটাল আয় হলো এত কোটি এত লক্ষ টাকা, ব্যয় হইল এত কোটি এত লক্ষ টাকা, ঋণ হইল এত লক্ষ টাকা। আজকে পর্যন্ত ঋণের বাইরে আমি কোনো কথা শুনিনি। তো এইরকম কিছু লোক আছেন, অথচ দেখা যায় মাদ্রাসা ঋণগ্রস্ত। একজন শিক্ষকের একটা স্যালারি থাকে এত, আজকে থেকে এত বছর আগে সেই শিক্ষকের জীবনযাত্রার মান কি ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তাদের ছেলেদের আলিশান গাড়ি বাড়ি শান শৌকত, এগুলা দেখলে অবাক হতে হয় যে দেশের একজন ধনাঢ্য ব্যক্তি যিনি বড় অঙ্কের টাকা ইনকাম ট্যাক্স দেন তার দ্বারা এটা সম্ভব নয়। অথচ সেই মাদ্রাসাগুলা সম্পূর্ণ খয়রাতি সাহায্যের উপর নির্ভরশীল হয়ে তারা পরিচালিত হয়। এই একটা তাদের কায়েমি স্বার্থ এখানে কিছু লোকের আছে, এবং যাদের আছে তারাই এই কল বোর্ডগুলাকে তারা নিয়ন্ত্রণ করে বিদায় তারা লক্ষ লক্ষ এই তরুণ ছেলেরা যারা এখন আছে, যারা বাইরে যাবে, যারা পূর্বে ছিল, তাদের জীবনকে তারা বিপন্ন করে ফেলতেছেন। এজন্য এখন ছেলেরাও এই কবি মাদ্রাসায় যায়। বাংলা একটা কথা আছে, গরজ বড় বালাই। এই গরজের কারণে তারা যায়, কিন্তু দেখা যায় যে আগে যে শ্রদ্ধা তাদের কবি মাদ্রাসার প্রতি ছিল, এখানে তারা লেখাপড়া করতো, দিনই কাজকর্ম করবে, একটা টার্গেট ছিল। এখন এই তাদের এই ঘটনাগুলা তারা হৃদয়ঙ্গম করে, এবং একসময় কবি মাদ্রাসাগুলায় পত্রিকা পড়া নিষিদ্ধ ছিল। ইন্টারনেট মোবাইল তো এগুলো আবিষ্কার তখন আমাদের দেশে প্রচলিত হয় নাই, এবং হলেও এইগুলা হাতে নেওয়া যখন পাপ মনে করতেন তারা, মিটিংয়ে গেলে ছবি উঠানো এটাকে তারা বড় পাপ মনে করতেন। এই ছেলেরা এখন পত্রপত্রিকা পড়ে, খোঁজখবর নেয়, কম্পিউটার শিখে, যার কারণে কবি মাদ্রাসায় পড়ে, অন্যদিকে তারা আলিয়া মাদ্রাসায় আইসা আলিম পরীক্ষা দেয়, দাখিল পরীক্ষা দেয়, দিয়ে একটা চাকরির সন্ধান তারা করার চেষ্টা করে। মূল কারণ হলো, আপনি আমাকে কারণ জিজ্ঞেস করছেন, পরবর্তী আলোচনায় যদি কিছু জিজ্ঞেস করেন বলবো। দুইটা কারণ, একটা হলো রাজনৈতিক প্রতিহিংসা, আরেকটা কারণ হলো কায়েমি স্বার্থ রক্ষা, স্বার্থকে সংরক্ষণ। কায়েমি স্বার্থের কারণে এটা থেকে বের হতে পারছেন, এটা থেকে বের হতে পারছেন। মৌলানা হোসেন আল মান্না, আপনি নিজেও একসময় কওমি মাদ্রাসার ছাত্র ছিলেন। কওমি মাদ্রাসা থেকে পরবর্তীতে আপনি আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছেন, সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নম্বর নিয়ে আপনি মানে যেটা চ্যান্সেলর অ্যাওয়ার্ড সেটা পেয়েছেন। আপনি এইভাবে উঠে এসেছেন। তো আপনি এই বিষয়টি নিয়ে একটু বলবেন যে কেন কওমি মাদ্রাসার এই বিষয়টি ঝুলে আছে, বা এটার মধ্যে আপনি যেহেতু দেখেছেন, খুব কাছ থেকে আপনি দেখেছেন, এই বিষয়টি যদি আপনি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমি শুরুতেই বলবো এই কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে ইসলাম ধর্মকে কিয়ামত পর্যন্ত রাখবেন, এটা আল্লাহর ওয়াদা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীদেরকে পাঠিয়েছিলেন। ওনাদের একটাই মেসেজ ছিল যে তোমরা বলো যে আল্লাহ এক। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম যে ওহী নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মানে রিড ইন দ্য নেম অফ অলমাইটি হু ক্রিয়েটেড ইউ। তোমাকে যিনি সৃষ্টি করেছেন তার নামে পড়ো। পঠন দিয়েই প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করে এই কথাটা বুঝালেন যে মুসলিম জাতি তার উন্নতি কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষিত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেই, নিজেকে শিক্ষিত করতে পারলেই এই মুসলিম জাতির উন্নতি, না হয় মুসলিম জাতির উন্নতি নেই। এই পরম্পরায় আমরা সাহাবা ইকরামকে দেখি, তাবিন, তাবে তাবিন, আইম্মাই মুস্তাহিদিন, মাশায়েখ, ফুকাহা, সুলাহা, ওলি আল্লাহ, গাউস, কুতুব সকলেই কিন্তু এই পরম্পরায় ইসলামকে হেফাজত করেছেন, এবং তাদের টার্গেট হচ্ছে ইসলামিক স্কলার হওয়া। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাও কিন্তু এই চেতনাকে সামনে নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। এখন বেফাক সহ অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলো, ওনারা যদিও মুখে বলছেন যে আমরা দারুল উলুম দেওবন্দ যে অষ্টক নীতির উপর প্রতিষ্ঠিত হয়েছে এর উপরে আমরা স্বীকৃতি চাই, মূলত ওনারা দারুল উলুম দেওবন্দের এই অষ্টক নীতির উপরেই নেই। কারণ দারুল উলুম দেওবন্দ কোনো বেফাকের আন্ডারে না, এবং দারুল উলুম দেওবন্দ থেকে পড়ে ছাত্ররা আলিগড়ে যেয়ে আপনার মাস্টার্স করতেছে, অন্য দিল্লি ইউনিভার্সিটিতে যাচ্ছে তারা। সুতরাং বেফাকের যে দাবিটা করা হচ্ছে, উনি যেটা বলছেন যে কমিশন যে রিপোর্টটা দিয়েছিল সেই রিপোর্টের সাথে
দেওবন্দের কোনো বিরোধ নাই, সেই বিষয়টি আপনি কি? না, আমি ওটা ওনার সাথে আমি মানে অত্যন্ত শ্রদ্ধা রেখেই বলছি, আমি ওনার সাথে একমত হতে পারছি না। কারণ বেফাক যে কথাটি বলছে, বেফাকই তো দারুল উলুম দেওবন্দের মূল চেতনার বাইরের জিনিস। দারুল উলুম দেওবন্দ কোনো বেফাকের আন্ডারে নেই। ইন্ডিয়াতে এত মাদ্রাসা আছে কিন্তু কোনো বেফাক নেই। এই বেফাক সৃষ্টি হয়েছে পাকিস্তানি চেতনা থেকে। পাকিস্তানে বেফাক আছে, বেফাকুল মাদারিস আল আরাবিয়া, তাদের দেখা দেখি বাংলাদেশে এইভাবে বোর্ড তৈরি হচ্ছে এবং যে যেভাবে ইচ্ছা, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, কোরআনে একটি আয়াত আছে যে প্রত্যেকেই তার নিজের সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে একটি দল করে নিজেই ওই দলের নেতা হওয়ার জন্য একটা চক্র গড়ে উঠেছে। এইভাবে বেফাকের তৈরি আমার কাছে, আমার দৃষ্টিতে। এখন বেফাক কথাটার যদি অর্থটা আপনি, বেসরকারি মাদ্রাসা, বেফাক আসলে বেফাকের অর্থ হচ্ছে রিফকুন থেকে এসছে, এর অর্থই হচ্ছে ঐক্যমত্য। যেই নীতিতে, যেই নীতিমালার উপরে, যে সিলেবাসের উপরে সকলে মিলে ঐক্যমত্য হবে, সেটাই বেফাকুল মাদারিস আল আরাবিয়া হিসাবে হয়েছে। আমরা দেখি কওমি মাদ্রাসায় এক একজনের এক এক রকম সিলেবাস। আপনি বাংলাদেশেই যদি তাকান তাহলে কেউ দাওরা হাদিস পাশ করছে 5 বছরে, কেউ 7 বছরে, কেউ 9 বছরে, কেউ 11 বছরে, কেউ 15 বছরে। সিলেবাসের মধ্যেই বৈপরীত্য রয়েছে এবং দারুল উলুম দেওবন্দের কথা বলা হচ্ছে, অথচ দারুল উলুম দেওবন্দের যে সিলেবাস, এটা বাংলাদেশের অধিকাংশ কওমি মাদ্রাসায় নিচের দিকে ফলো করা হচ্ছে না, উপরের দিকে যে একটা রুট লেভেলে যে ফলো করা হচ্ছে না, উপরের দিকে কিছু দারুল উলুম দেওবন্দের পড়ানো হচ্ছে, বই পুস্তক পড়ানো হচ্ছে। আমার যতটুকু আমি যতটুকু জেনেছি কওমি মাদ্রাসা সম্পর্কে, এটা হচ্ছে মূল বিষয়। এখন ওনারা দারুল উলুম দেওবন্দের কথা কেন বলেছিলেন? এটা ছিল ওনাদের একটা পলিসি, একটা হিকমত, একটা কৌশল না নেওয়ার, স্বীকৃতি না নেওয়ার। আমরা দেখি বেফাকুল মাদারিস সহ বাংলাদেশ বেসরকারি মাদ্রাসা যারা পরিচালনা পরিষদে আছেন, অধিকাংশরাই বর্তমান সরকারের এন্ট্রি, অর্থাৎ হয় বিএনপির সাথে যুক্ত অথবা জামাত শিবিরের সাথে তাদের কোনো না কোনোভাবে আঘাত আছে। আপনি বলতে চাচ্ছেন পুরো বিষয়টি রাজনৈতিক? জি, পুরো বিষয়টি রাজনীতিকে সামনে রেখে, এই কারণেই এই বিষয়ে কিছু হচ্ছে না, এই বিষয়ে কিছু হচ্ছে না। তবে আমি এখানে একটা জিনিস বলবো যে বেফাক কি চাচ্ছে। এই যে 6-7 বছর চলে গেল, আমরা কিন্তু জানি না, শুধু জুজুবুরির ভয় দেখানো হচ্ছে যে এই স্বীকৃতি হলে কিন্তু আমি মাওলানা জনাব শামীম মোহাম্মদ আফজাল আপনার কাছে, আর পুরো বিষয়টি রাজনীতি, সরকার রাজনৈতিকভাবে অনেক কিছু মোকাবেলা করেছে, পদক্ষেপ নিয়েছে, এই বিষয়ে কেন পদক্ষেপ নিচ্ছে না? এই প্রশ্নটা করছি আপনার কাছে, সাথে একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আফিজউদ্দিন ঢাকার ডেমরা থেকে বলছিলাম। জি বলেন। আমি মাননীয় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক স্যারের কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি যে এই যে কওমি মাদ্রাসাগুলো বিভিন্ন পাড়া মহল্লায় গড়ে উঠেছে এবং এই মাদ্রাসাগুলার বিরাট একটি অর্থের যোগান, তারা শীতকালীন মৌসুমে ওয়াজের মহড়া করে এই টাকাগুলো আদায় করে লিল্লা বোর্ডিং এর নামে। আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছি, এই যে কওমি মাদ্রাসা লিল্লা বোর্ডিং এর নামে টাকা আদায় করছে, পরোক্ষভাবে তারা যে ছাত্রছাত্রীরা এখানে লেখাপড়া করছে তাদের কাছ থেকেও তারা বেতন আদায় করছে, এই বিষয়টিকে স্যার কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আর আমি যে বিষয়টি বললাম, জি আসলে এই রাজনীতির কারণে যদি ওনার কথাও সূত্র ধরে, আমাদের মেধাবের সূত্র ধরে, তাহলে আমার দেশের 7 থেকে 8 লক্ষ ছেলেমেয়ের জীবন এভাবে ধ্বংস হবে। 14 লক্ষ বলা হচ্ছে। 14 লক্ষ বলেন ধ্বংস হবে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যে এই দেশের দায়িত্ব নিয়ে যে প্রথমে যে দায়িত্ব, ওনারা তো বলছেন ধ্বংস হচ্ছে না, তারা দিন শিক্ষার পথে তাদের কর্মস্থল, দাওয়াত ভিত্তিক কর্মস্থল কোথায় দিতে পারছে না। কিন্তু আজকে তো তাদের সনদটা যদি হয়ে যেত তাহলে তারা উচ্চশিক্ষাও নিতে পারত। যেমন ধরুন মাননীয় প্রধানমন্ত্রী 2010 সনে ঘোষণা দিয়েছিলেন দেশের প্রতিটি প্রাইমারি স্কুলে একজন করে ধর্ম শিক্ষক দেওয়া হবে। আমরা প্রজেক্ট প্রোফাইল রেডি করছিলাম এবং সেকেন্ডারি, এবং এটা উকালত ছিলেন উনি এবং আরো কয়েকজন ছিল মাননীয় প্রধানমন্ত্রী খুশি হয়েছিলেন। এবং আমরা তখন চিন্তা করছিলাম যে সবাই যদি আলিয়া নেসাবিন নিয়ে নেই তো কমই তো সব বাদ পড়ে যাবে, একবার যদি নিয়ে নেই তাহলে 30 বছর পর আবার সে হবে। সেই জন্য আমরা ডিলে করেছি যে তাদের সনদটা হয়ে যাক। তাহলে সেখানেই 82,000 প্রাইমারি স্কুল আছে সরকার এবং কিন্ডারগার্টেন সহ, তাহলে 82,000 আলেমের চাকরি হইতো। সেখানে আর কিছু না হোক 25 থেকে 30,000 কমই আলেমের চাকরি হইতো। কিন্তু সনদটার জন্য এইটাও হয় নাই, আলিয়ারও নেওয়া যায় নাই, তাদেরও হয়নি। কিন্তু প্রশ্নটা হলো উনি আমার কোন কথা অংশটার সাথে গরমিল আমি বুঝতে পারি নাই। তবে ওনার কথার সাথে কিন্তু আমি আর একমত যে আসলেও দেওবন্দ এখনো দিনের উপরে আছে,
শরীয়ত শিক্ষার উপরে আছে। এমনি বিরোধ থাকতে পারে, আমাদের দেশে কেউ করে তাবলিগ, কেউ করে পীর মাসাকি, কেউ করে আলিয়া নেসাব, কেউ কওমি নেসাব থাকতে পারে, কিন্তু শরীয়তের সাথে কোরআন হাদিসের সাথে তো কারো কোনো বিরোধ নাই, নামাজের সাথে কোনো বিরোধ নাই। এবং বঙ্গবন্ধু তাবলিগের সাথে সম্পর্ক ছিল, পীর মাসাকিদের সম্পর্ক ছিল, আলিয়ার সাথে সম্পর্ক ছিল, কওমের সাথে সম্পর্ক ছিল, এবং সাইটটাকে নিয়েই ইসলামের প্রচার যে ইসলাম ফাউন্ডেশনটা করেছে। আর করেছে বলে আজকে সেখানে 60,000 লোক চাকরি করে। এখন মূল প্রশ্ন যেটা এখন বলতে চাচ্ছেন আপনি, আমি যেটা শিক্ষামন্ত্রী মহোদয়ের কথা বলতেছিলাম, মাননীয় মন্ত্রী মহোদয় এই জন্য বহু কওমি উলামায়ে কেরাম মুরব্বিয়ানকে ওনার নিজের বাসায় অফিসে ডেকে ডেকে কথা বলছে। যখন নাকি একটা সুর উঠলো যদি তাদেরকে ভোট করা হয় রক্তের গঙ্গা বলবে, তখন উনি প্রথম বললেন আমাদের এই কাজের জন্য এই কওমি মুরব্বিদের মধ্যে যদি দুইটা ভাগ হয়ে যায়, দেশে আবার আর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সামনে নির্বাচনেরও ক্ষতি হতে পারে, তাই তাদেরটা তাদেরকে বুঝতে দেন। তার মানে তারা বুঝতে পারলো যে তাদের হুমকিতে কাজ হয়েছে। হ্যাঁ, তারা বুঝছে, কিন্তু ক্ষতিটা যে হয়ে গেছে 7 লক্ষ বা 14 লক্ষ কওমি ছাত্রদের, যাদের বয়স বাইরে গেছে, তারা ভবিষ্যতে তারা কোনোদিন সরকারি বা চাকরি পাবে না, এবং তারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে পারতেছে না। তো এই ক্ষতির দায় দায়িত্বটা কে নেবে? আপনার কথা দিয়ে যখন মাননীয় শিক্ষামন্ত্রী যখন এই ধরনের কথা বলেন, আপনার সাথে বলেছেন, বা এই ধরনের উনি বাস্তবতা উনি চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, তখন যখন এই বিষয়টি তাহলে জিয়েই থাকবে, এরকম ভাবেই চলবে, এইভাবেই তো চলছে। আমি আপনাকে এই প্রশ্নের সাথে সামঞ্জস্য আছে কথাটার। ওনারা প্রশ্ন করেছিলেন আমাদের মহাপরিচালক সাহেব জবাব দেওয়ার জন্য, উনি যদি অনুমতি দেয় তা আমি ওই প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে একটু কথা বলবো। দারুল দেওবন্দ একটা ঐতিহাসিক প্রেক্ষাপটের সৃষ্টি হয়েছিল। সেটা ছিল 1857 সালের সিপাহি বিপ্লবের পরে, যে আলেমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে খুব সক্রিয় ছিলেন, সশস্ত্র এবং নিরস্ত্র। তারা একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে তোলেন মূলত এই আন্দোলনকে কেন্দ্র করে। একদম স্পষ্টভাবে আমি আপনাকে বলি, এটা ছিল 1866 সালের 30 মে। এখানে প্রতিষ্ঠাতা ছিলেন হযরত মাওলানা কাসিম নানুতুবি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, তাদের পীর এমদাদুল্লাহ। পরে উনি মদিনার মক্কায় হিজরত করলেন, ওনাকে বলা হইতো এমদাদুল্লাহ মহাজেরে মক্কি। তারা এই প্রতিষ্ঠানটা গড়ার পরেই প্রথম সিদ্ধান্ত নিয়েছিলেন সরকারের সাথে নন কোঅপারেশন করবেন। এমনকি শেষ পর্যন্ত মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনেও তারা বিরাট সমর্থন দিয়েছিল এই মাদ্রাসা। সরকারকে অসহযোগ করতে গিয়ে মাদ্রাসা চলবো কেমনে, দিনই সাহায্য, সাধারণ মানুষের সাহায্যে মাদ্রাসা, মুসলমানদের সাহায্যে মাদ্রাসা চালাবার একটা সিদ্ধান্ত তারা নিলেন। তখন প্রশ্ন আসলো যে জাকাত, ফিতরা এগুলার টাকা নেওয়া যাবে কিনা। এগুলা তো শিক্ষা খাতে ব্যয় করা আল্লাহ নিষেধ করে দিচ্ছেন, কেন এগুলার 8টা খাত আল্লাহ নির্ধারণ করে দিচ্ছেন, তার মধ্যে শিক্ষা খাত নাই। তখন এটা নেওয়া যাবে মিসকিনদের জন্য, এই লিল্লা বোর্ডিংটার জন্য তারা নিবেন, নিয়ে এই টাকাগুলা দিয়ে মাদ্রাসা ডেভেলপ করবেন। সাময়িক একটা সিদ্ধান্ত দেওয়া হইল গরজের কারণে, এবং এই দিনই শিক্ষা, দিনই ব্যবস্থা টিকাবার কারণে, এবং ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনটা ছড়িয়ে দেওয়ার জন্য জায়গায় জায়গায় মাদ্রাসা করার উদ্যোগ গ্রহণ করেন তারা। তখন বলা হইল এই জাকাতের টাকাটা মাদ্রাসায় দান করা হবে, এবং এই দানের টাকা দিয়ে একজন ছাত্রকে তারা এইটা দিয়ে দিলেন, মিসকিন ছাত্রকে, সে আবার টাকাটা মাদ্রাসায় দিয়ে দিলে এটা বৈধ হবে। এইটা পরিস্থিতির প্রেক্ষিতে এটা ফতোয়া ছিল। পরে যখন পাকিস্তান হলো, দেওবন্দ মাদ্রাসা 2টা ধারায় বিভক্ত হলো। একটা ধারা হলো দেওবন্দের একজন মহান পুরুষ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে, হযরত মাওলানা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, তিনি ইউনাইটেড ভারতকে সমর্থন করতেন। আর দেওবন্দেরই কিছু অংশ হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহের নেতৃত্বে তারা পাকিস্তানকে সমর্থন করতেন। আমি আসতেছি আপনাকে, না এটার যদি এখন না আসেন পরিস্থিতিটা, এখন কি হলো, এই পাকিস্তানপন্থীরা বরাবরই জামাত ইসলামের সাথে তারা পায়ে পা রেখে কাজ করছেন। আমি আপনাকে এখন ইনফরমেশনটা দিচ্ছি, পায়ে পা রেখে তারা কাজ করছেন। যখন জামাত আল বদর করলো, তখন তারা আল শামস করলেন। জামাত যখন শান্তি কমিটি করলো, তখন তারা শান্তি কমিটি করলেন, নেজামে ইসলাম। এবং এই দেওবন্দে আলেম যারা এইটার খপ্পর থেকে তারা বাইরে ছিলেন, যারা হোসেন আহমদ মদনীর ফলোয়ার ছিলেন, এরা আমাদের সিলেট অঞ্চলে এরা বেশি ছিলেন। কিন্তু দুর্ভাগ্য হলো এই খালেদা জিয়ার সময় থেকে জামাতের যে বন্ধু গ্রুপটা ছিল দেওবন্দপন্থী আলেমদের, বিশেষ করে ৭৫-এর পরে তারা ধীরে ধীরে এই সমস্ত কিছুকে তারা ক্যাপচার করে ফেলছে। এবং এই ক্যাপচার থেকে তাদেরকে ছুটানো
এখন মানে সময়ের দাবি। দেখা যাচ্ছে যে সময়ের দাবি, কিন্তু এই বিষয়ে তো এগোচ্ছে না। আমরা দেখি যে সরকার উদ্যোগ নিল আজ থেকে প্রায় 6 বছর আগে, পরবর্তীতে অনেক কিছুই হলো, কিন্তু সেই সিদ্ধান্ত স্থগিত আছে, কিন্তু কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা কিন্তু স্থগিত নেই। কওমি আমি মাদ্রাসার সংখ্যা এখানে প্রতি বছরই শুধু একটা বাড়ছে। কথাই দেখেন, বলবো জি। যে বাচ্চা পেটে খাদ্য না থাকলে কাঁদে, মা দুধ খাওয়া। তাই যে 14 লক্ষ ছেলেপেলেরা ক্ষতিগ্রস্ত, তাদের কাঁদতে হবে। না, আমি এখানে একটা বিকল্প কিভাবে? প্রস্তাব দিতে চাই। তাদের এরা কিন্তু কাঁদছে, অধিকারটা তাদের, এরা কাঁদছে। তাদের আমার উদ্যোগ প্রস্তাব নিতে হলো হবে। এই যে কমিটির লোকরা যারা প্রগ্রেসিভ, যারা চান, আপনি বলছিলেন যে শিক্ষার বাইরে আমাদের মানে প্রচলিত শিক্ষার বাইরে একটা শিক্ষা ব্যবস্থা, যারা চান যে প্রচলিত ধারার মধ্যে এনে দিনই শিক্ষাটাকে তারা বহাল রাখবেন, এই সমস্ত আলেমকে নিয়ে, দরকার হলে ইনাদের মতো তরুণ আলেমদেরকে নিয়ে ভোট করে দিয়ে খালি একবার সরকার দেখুক, এই বড় বড় লোকদেরকে রেলওয়ের জমিয়ার টাকা দিয়া আপনার সাথে আনার প্রবণতাটা ত্যাগ করতে হবে। যদি সরকার সত্যি সত্যি চান এদের উন্নতি, তাহলে যে আলেমরা চায় তাদেরকে দিয়ে সিলেবাস কমিটি করা হোক, বোর্ড গঠন করা হোক, লক্ষ লক্ষ ছাত্ররা এই দিকে চলে আসবে। তারা সনদ চায়, তারা চাকরি চায়, তারা সম্মানজনক জীবিকা চায়, খয়রাতি সাহায্যের উপর অনারেবল বেকার হইয়া জীবন কাটাইতে তারা চায় না, এবং এটার জন্য তাদেরকে সহযোগিতা করতে হবে। আর সহযোগিতা হইল এই কায়েমি স্বার্থপরদেরকে এখান থেকে বাইর করে দিতে হবে, বাইর করে দিয়ে সত্যিকার ভাবে নেতৃত্বে দিতে হবে যারা এটা চায়, এই প্রগ্রেসিভ আলেম ওলামা ইনাদেরকে, যারা এই কমিটির মধ্যে যারা চাইছেন তাদেরকে নিয়ে ভোট উনি যেটা করতে হবে। বললেন বাস্তব অবস্থার সাথে সেটা কতটুকু মানে বাস্তবসম্মত, আমি এখানে বা দুটো যেটা, কথা বলবো কারণ এখানে। ওনারা হুমকি দিলেন যে হ্যাঁ রক্তগঙ্গা বইবে এইভাবে সরকার, সেটা মানে সিদ্ধান্ত বাস্তবায়ন বা এই বিষয়ে আর এগোনো বন্ধ করে দিলেন। তো আপনি কি বলবেন? আমি আমি এখানে একজন দর্শক হয়তো লাইনে আছেন, জি। আমি ওনার প্রশ্নটা নিয়ে আপনার কাছে আসতে চাই। জি, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার নাম হচ্ছে আবু আলম, ঢাকা কান্দিগঞ্জ থেকে বলছিলাম। জি বলেন। যে আমার প্রশ্ন হচ্ছে, সাবেক এবং বর্তমান সময়ে অধিকাংশ জঙ্গিবাদ বা জঙ্গি ব্যক্তি যারা আছে বা ধরা পড়তেছে, তাদের রিসার্চ করে দেখা যাইতেছে তারা অধিকাংশ লোকই কওমি মাদ্রাসা থেকে আসতেছে। তো এই ব্যাপারে কেন সরকার কোনো ব্যবস্থা নিতেছে না, কারণটা কি? এটা আমার জানার বিষয়। জি ধন্যবাদ। উনি যে কথাটা বললেন সেটারও যদি উত্তর দেন। জি জি, মানে- আমি প্রথমে দুটো কথা বলবো। জি। প্রথম কথা হচ্ছে সরকার কি চাচ্ছে আর বেফাক কি চাচ্ছে, দূরত্বটা কোথায়, এই সম্পর্কে আমরা পত্রপত্রিকায় কিচ্ছু দেখিনি। সরকার বলছে আমরা দিতে যাচ্ছি, আর ওরা বলছে যে এখানে কিছু একটা আছে, ফাঁকফোকর আছে, সরকার নিয়ন্ত্রণ করে নিতে চায়। এই যে আমাদের রিপোর্টে আমরা দেখিয়েছি, ওনারা বলেছে সরকারি কোনো অনুদানই আমরা নিব না, কারণ অনুদান নিলেই সেখানে শর্ত চাপানোর জি, বিষয় জি। আসে। যেহেতু শর্ত চাপাতে চায় সরকার, অতএব আমরা কোনো অনুদান নেই না, নিব না। জি জি, তো আমার এখানে প্রস্তাব হচ্ছে যে বিদেশে যখন আমরা পড়াশোনা করতে যাই, আমরা আইএলস পরীক্ষা দিই বা টোফেল দিই, বিদেশিরা তো জানে না আমরা কি পড়ছি, কি পড়তেছি, কি পড়ছি, ম্যাথ কতটুকু জানি, ইংরেজি কতটুকু জানি, জানে না। তারা একটা সিলেবাস তৈরি করে দিয়েছে, এটা পাস করলে তারা ধরে যে সে ইকুইভ্যালেন্ট টু। সে এই মাপের মানে না। জি জি, কওমি মাদ্রাসার জন্য যদি এরকম ফিকির করা হয়, চিন্তা করা হয়, কওমি মাদ্রাসার এই 14 থেকে 20 লাখ স্টুডেন্টের দিকে তাকিয়ে, তাহলে এটা হবে তাদের জন্য এরকম একটি অনুগ্রহ সরকারের জন্য যে কিয়ামত পর্যন্ত যে সরকারই করুক সে ইনশাল্লাহ এটার সওয়াব পাইতে থাকবেন। আমি মনে করি এটা একটা ইসালে সওয়াবের মতো বিষয়। মানে একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করে দেওয়া, এই মানে উত্তীর্ণ হলে সে যে দাওরা হাদিস পাস করার পরে সরকার সিলেবাস দিবে যে এই পরীক্ষায় 3000 নম্বরে বা 4000 নম্বরে তার পরীক্ষা যদি পাস করে তাহলে ইকুইভ্যালেন্ট টু সে মাস্টার্স। এরকম যদি করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় অনেক ছেলেরাই কওমি মাদ্রাসা থেকে এইভাবে উদ্বুদ্ধ হবে, যেহেতু ওনাদের এখানে এরকম একটা প্রশ্ন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, আমার এখানে সরকার তো একজন অভিজ্ঞ ডাক্তারের মতো। আমি বললাম যে আমি তিতা ওষুধ খাবো না, তিতা ওষুধ যদি আমাকে কেউ দেয় আমি ঘর বাড়ি ভেঙে ফেলবো, আর এই ভয়ে আমি যদি হয়ে থাকি, অবদমিত করে রাখি নিজেকে, তাহলে চলবে না। বরং এই ক্ষেত্রে সরকারের উদ্যোগ গ্রহণ করতে হবে, এবং দিয়েই দেখুক না সরকার কার এত ভয়, কিসের এত ভয়। সরকার যারা বলতেছেন তাদের তো ভিত নেই। আজকে যদি তারা ডাক দেন, যারাই এ কথা বলছেন যে লাশ পড়ে যাবে, তারা ডাক দিলে আমার মনে হয় না কোনো লোককে তারা সমাবেত করতে পারবে। হ্যাঁ, তখন সমাবেত করতে পারবে ভিন্ন কোনো ইস্যুকে যদি এখানে দাঁড় করানো হয়।
আমার মনে হয় সরকারের এখানে সঠিক উদ্যোগ গ্রহণ করার দরকার। ভাই যে প্রশ্নটি করেছেন আমি ওনার সাথে একমত না। আমি কোনো সময়ই চাই না কোনো একটি দলকে এই করতে, এক্সট্রিম পজিশন নিয়ে যে বলতে যে এরা সব হচ্ছে সন্ত্রাসী, এরকম না। সন্ত্রাসী সে আমার জামা পরেই করুক, আমার লেবাসে করুক, আর আপনার লেবাসেই করুক, আর যেই ভাই প্রশ্ন করেছেন ওনার লেবাসেই করুক। সন্ত্রাসী সন্ত্রাসী, সন্ত্রাসীকে ধরতে হবে, সন্ত্রাসীকে সঠিক উপায়ে শাস্তি দিতে হবে। আমরা দেখি ওই রাজীব থেকে শুরু করে এই পর্যন্ত যারা বিভিন্নভাবে নিহত হয়েছেন, আজকে পর্যন্ত তাদের বিচার আমরা দেখতে পাচ্ছি না। এবং জামাতিরা যে তাণ্ডব চালিয়েছে, শিবির যে কর্মকাণ্ড করেছে এই পর্যন্ত, এবং ইয়াদের পক্ষ থেকে, আপনার সুধীজনদের পক্ষ থেকে এসছে এই কথাটা যে তাদের সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো বাজেয়াপ্ত করার, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কওমি মাদ্রাসার সিলেবাস নিয়েও এরকমভাবে কোনো তাদের মধ্যে আঁতাত হয়েছে কিনা, মোটা অঙ্কের টাকা তাদের কাছে চলে এসছে কিনা, এবং এই ধরনের কিন্তু অনেক প্রমাণও আমরা পেয়েছি যে অমুক মাদ্রাসায় যাওয়া হয়েছে, ইফতার পার্টির জন্য এত টাকা দেওয়া হয়েছে, 50,000, কাউকে 1 লক্ষ, এইভাবে টাকা দিয়ে দিয়ে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করা হয়েছে। এই যে বিষয়গুলি, এবং এগুলি প্রমাণিত বিষয়, এগুলির বিষয়ে উদ্যোগ গ্রহণ করা এবং কাউন্সিলিং করা, এই যে আপনাদের যে এরকম হচ্ছে, আজকে আয়োজন হচ্ছে, এবং ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জায়গায় জায়গায় মসজিদে মসজিদে কাউন্সিলিং করার দরকার। মাদ্রাসায় যে কাউন্সিলিং করানোর দরকার, যে আমরা কি চাচ্ছি, আমরা তোমাদেরকে কি বানাতে চাই। স্টুডেন্টদেরকে বলে, স্টুডেন্টদেরকে একত্রিত করে, যে সরকারের উদ্দেশ্য হচ্ছে এটা। আজকে সরকার কি চাচ্ছে আর বেফাক কি চাচ্ছে, এটা আমার কাছে স্পষ্ট না। কওমি মাদ্রাসার অনেক ছেলেকে আমি জিজ্ঞেস করেছি যে তুমি জানো সরকারের কি দাবি ছিল এবং বেফাকের কি দাবি ছিল, তারা বলতে পারে কি চাচ্ছে সরকার, মানে তাদের কাছে পৌঁছেনি সেই মেসেজটা না। মানে সরকার কি দিতে চাচ্ছে, এই যে তারা যে সনদ দিতে চাচ্ছে, সরকার কি কি বিষয় নিয়ন্ত্রণ আনতে চায়। তারা তো বলছে যে এটাকে একেবারে আলিয়া মাদ্রাসার মতো বানিয়ে ফেলবে, জামাত শিবিরের আকরা হবে, কওমি মাদ্রাসাগুলি ইসলামকে আর টিকানো যাবে না। এই যে জুজুবুরির ভয়গুলি দেখানো হচ্ছে, মানে সেটা তো তারা তাদের শিক্ষকের মাধ্যমে জানছেন। জি জি, শিক্ষক যেটা বলে দিচ্ছে সেটাই হচ্ছে। তো এই ক্ষেত্রে যেটা উনি বললেন যে ইসলামী ফাউন্ডেশনের ভূমিকা আছে, কতটুকু ভূমিকা আপনারা পালন করছেন? আমি আপনাকে এই ক্ষেত্রে 4টি পয়েন্ট বলবো। 1 নম্বর হলো হুসেন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আমাদের স্বাধীনতার পক্ষে ভারতে প্রচুর কাজ করেছেন কওমি উলামায়ে কেরামদেরকে নিয়ে। ওনার ছেলে আসাদ মাদানী সাহেব, যার জন্য বঙ্গবন্ধু স্বাধীনতার পরে ওনাকে দাওয়াত করে এনে যাত্রাবাড়ি যেখানে এত বড় মাদ্রাসা, সেই মাদ্রাসা ওনাকে ভিত্তি প্রস্তর উনি ইন্ডিয়ার পার্লামেন্ট করেছেন, মেম্বার ছিলেন, উনি পার্লামেন্ট মেম্বার ছিলেন, করাইছেন। কওমিদের সাথে যে বঙ্গবন্ধুর সম্পর্ক ছিল, এবং শুধু তা না, 2012 সনে যে বিদেশি যিনিরা বাংলাদেশের স্বাধীনতায় সহযোগিতা করেছেন, যে সম্বর্ধনা অনুষ্ঠানে যেখানে রাষ্ট্রপতি মহোদয়, মহামান্য রাষ্ট্রপতি ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, সেখানে হুসেন আসাদ মাদানী সাহেবকে মরণোত্তর ওনাকে স্বর্ণপদক দিচ্ছেন, এবং ওনার মেজর ছেলে মদুদ মাদানী এসে নিছেন। এই সরকারের সাথে যে কওমিদের যে মূল জায়গা দেওবন্দ থেকে শুরু সকলের সাথে এত সুসম্পর্ক, এই জিনিসটাকে এই মওদুদি জামাতিরা অপপ্রচার করে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এটা 1 নম্বর। অপপ্রচার সরকার বন্ধ করতে পারছে না কেন? এটা হলো একটা, এটা বন্ধ করার জন্য আমি দ্বিতীয়বার আসতেছি। 2 নম্বর বলছে কাউন্টার অ্যাকশনটা। 2 নম্বর আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই যে সিলেবাস দিয়েছেন কওমি বোর্ড বা কমিশন, এই সিলেবাসের বিরুদ্ধে এই দেশের 14 লক্ষ কওমি ছেলে মেয়েদের কোন রকমের আপত্তি নাই, সব ঠিক আছে। সেটা এই সিলেবাসটা কি ব্যাপকভাবে প্রচার করেছেন আপনারা? আমরা ইন্টারনেটে দিছি। উনি কিন্তু আপনি যখন বলছেন উনি কিন্তু মাথা নাড়ছেন। শুনেন কিভাবে আলেমদেরকে কনভার্ট প্রশ্ন করেন আমরা কিভাবে সেটাকে করব। আমরা এই কমিশন, এই যে ফরিদউদ্দিন মাসুদ সাহেব ছিল কো-চেয়ারম্যান, রুহুল আমিন গড়ডাঙ্গা 19 সদস্য সচিব, প্রচারটা আহমদ শফি নাম বলছেন, কিন্তু প্রচারটা কিভাবে করেছেন? প্রচারটা তো হলো যার জিনিস তাদের করতে হবে। না কেন বিভাগীয় সম্মেলনগুলো, বিভাগীয় সম্মেলন আমরা করছি, জেলা সম্মেলন করেছি, উপজেলার কওমি ছাত্রদেরকে জানাইছি, এবং তারা সন্তুষ্ট আছে। শুধুমাত্র এই যে ঢাকাতে যে কিছু মুরব্বী আছেন যাদের সাথে জামাতিদের সম্পর্ক, তাদের বাধার কারণে এই 14 লক্ষ ছেলে আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 3 নম্বর আমি একটা জিনিসটা বলতে চাচ্ছি, মেয়েও আছে এখানে, কওমি মাদ্রাসার মেয়েরাও আছে, মেয়েরাও আছে। 3 নম্বর যে কারণটা আমি জাতির সামনে তুলে ধরতে চাই,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোরআন হাদিসের আলোকে বিশ্ববাসীকে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিতে আসছেন। উনি সারা মাখলুকাতের মালিক আল্লাহ, আর আল্লাহর পক্ষ থেকে উনি হলেন তার নমুনা কিয়ামত পর্যন্ত। উনি কিন্তু পৃথিবীর কোন জায়গায় একটা রাষ্ট্র করার জন্য আসেনি, যার জন্য 610 খ্রিস্টাব্দে উনি নবুয়ত পেয়েছেন। একটা প্রশ্ন আছে, শেষ প্রশ্ন, আমাদের অল্প সময় আছে, প্রশ্নটা নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সামান্য একটু প্রশ্ন করব। জি জি। বিশিষ্ট অতিথিদেরকে আমি সম্মানের সাথে জানাচ্ছি যে কোরআনে 1500 আয়াত আছে বিজ্ঞানের উপর ভিত্তি করে। কওমি মাদ্রাসার 14 লক্ষ ছাত্র, তারা কি শুধু ইমামতি করবে আর ফতোয়া দেবে আর মানে আমি এক প্রশ্ন জবাবটা দিচ্ছি। সদগার জাকাতের কথা বলবে না বিজ্ঞান শিখবে? আমি যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ ওনার দিচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সকল মানুষকে দাওয়াত দিতে আসছে। ইসলামিক স্টেট আর মুসলিম স্টেট বা সরকার রাষ্ট্রের গায়ে ইসলাম লিখতে আসে নাই। 1350 বছর পরে প্রথম পাকিস্তান ইসলামের গায়ে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান লিখছেন, এরপরে ইরান, তারপরে চাঁদ, তারপর মুরাতানিয়া। এখনো ওআইসি ভুক্ত 57টি দেশের মধ্যে 4টি দেশ ইসলাম শব্দ লেখে আর রাষ্ট্রের নামের সাথে, আর বাকি 53টা দেশ লেখে না। আর 1947 পূর্বে পৃথিবীর কোথাও লেখে না। তার কারণ নবী আসছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, জমিনে আসছেন মানুষকে কালিমা শিখাইতে, মানুষকে নামাজ রোজা শিখাইতে, মানুষকে সুন্দর মানুষ বানানোর জন্য নৈতিকতা শিক্ষা দিতে। আর এইটার বিকল্প করে নবীর নামে, আল্লাহর নামে, কোরআনের নামে, হাদিসের নামে ইসলামিক স্টেট, মুসলিম স্টেট যে দর্শনটা মওদুদী 100 বছর আগে আবিষ্কার করে পৃথিবীতে ইহুদি নাসারাদের ষড়যন্ত্রে ওই ইসলামিক স্টেট নামক যে পাকিস্তান নামক যে রাষ্ট্রটা করলো, রাষ্ট্রের গায়ে ইসলাম, এটা কোরআন হাদিসে কোথাও নাই। তাই বর্তমানের যে রাজনীতি আলেম ওলামারা করে, সে তো সাহাবা একরাম থেকে শুরু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে উসুলের পরিপন্থী রাষ্ট্রীয় ইসলামের জন্য চাচ্ছে। এই ইসলাম তো কোরআন হাদিসে নাই। এই জিনিসটাকে বুঝাইতে, আজকে 7 বছর যাবত আমরা ইসলামী ফাউন্ডেশনের 60,000 আলেম, প্রতিটা ইউনিয়নে আমার 10 থেকে 12 জন আমাদের ফাউন্ডেশনের সম্মানী ভাতাভিত্তিক লোক আছে, যার জন্য তারা এই কাজটা করতে পারতেছে বলেই গত 2 বছরে এই জামাতিদের কোন একটা ইউনিয়ন থেকে 5টা লোক বাইর করতে পারতেছে না, যার জন্য দেশটা শান্তিতে আছে। সেই জন্য আগে মানে আসলে উনি যেভাবে বলছেন, ওনারা একেবারে তৃণমূল পর্যায়ে কাজ করছেন। আমরা ইসলামিক ফাউন্ডেশনে তৃণমূল পর্যায়ে কাজ করার, আপনি একই সাথে কাজ করেন। আমি বলছি আমাদের মহাপরিচালক যেটা বলছেন এইটা দ্রুত খুবই সত্য, কিন্তু আমরা একটা আবেদন আপনার কাছে, যে মিডিয়ার যে সহযোগিতা পাওয়া আমাদের উচিত ছিল। আমরা এইরকম মিডিয়াতে নিয়ে প্রতিদিন আলোচনা করবে না, না এখানে আলোচনা করবে কেন? আমরা যে কাজগুলা করছি দৈনন্দিন, তারা 5-10 জন মানুষের কোন সভা সমাবেশ যেভাবে প্রচার করেন, আমরা হাজার হাজার মানুষের সমাবেশ এই মাসেই এই অসুস্থ শরীর নিয়ে, আজকে হাসপাতাল থেকে আসছে অসুস্থ শরীর নিয়ে বিভাগীয় যে সম্মেলনগুলো আমরা খতিব সম্মেলনগুলো করেছি, এই প্রত্যেকটা খতিব সম্মেলনে 4 থেকে 5,000 খতিব উপস্থিত হয়েছেন। প্রতিটা যে কয়টা বিভাগে হলো, সিলেট, চিটাগাং, আবার মাঝখানে আমরা কুমিল্লাকে বিভাগের মর্যাদা দিয়ে করছি, বরিশাল, এবং কেতেটার লাগিয়ে উনি এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। এই সংবাদগুলো উনি দিচ্ছেন, মেসেজগুলো দিচ্ছেন। আপনি কি বলতে চাচ্ছেন মিডিয়াতে প্রচার তেমন না পাওয়ার কারণেই এই ব্যাপকভাবে জাতীয় অবগত হচ্ছে না? এবং আমি একটা কথা, আমার কারণে এটা হচ্ছে, মানে এই বিষয়ে অগ্রগতি হচ্ছে না। না, অগ্রগতি হচ্ছে, কিন্তু যতটুকু প্রচার হওয়া প্রয়োজন ছিল, যতটুকু দরকার ছিল, এতটুকু হচ্ছে না। আমরা মিডিয়ার আরেকটু কভারেজ চাই এই ব্যাপারে, যে এই বিষয়ে। আচ্ছা, আরেকটা কথা ওনার মুখে যদি শুধু এই বিষয়টি, ওই যে উনি যে বলছে যে কওমি ছেলেরা ওই যে জঙ্গি, এটা মিথ্যা কথা। এটা হলো জামাতিদের শিক্ষা যাদের আছে তারাই জঙ্গি হচ্ছে, কওমিদেরকে দোষ বলে এটা একমত আছে। আপনি এই বিষয়ে কি বলবেন? যে উদ্যোগের কথা ওনারা দুইজন বললেন যে হচ্ছে, আসলে কতটুকু আপনি মাঠ পর্যায়ে পাচ্ছেন, বা আপনিও তো বিভিন্ন জায়গায়। প্রথমে আমি ভাই বলেছিলেন যে 1500 আয়াত আছে কোরআন শরীফে বিজ্ঞান শেখার জন্য, ঠিক আছে, কিন্তু কওমি মাদ্রাসার টার্গেট হচ্ছে ইসলামিক স্কলার তৈরি করা। আমি যদি বলি যে বাংলা সাহিত্যে পড়াশোনা করেছেন, যে শামসুর রহমান তো একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার
বা ম্যাপ আমাকে করে দেখাতে পারলো না, সুতরাং শামসুর রহমান কি করেছে। এটা যেরকম একটা অবান্তর প্রশ্ন, কওমি মাদ্রাসার ছেলেদেরকে বিজ্ঞান শেখানোর জন্য উদ্যোগী করা, যে কওমি মাদ্রাসা থেকে সে বিজ্ঞান শিখবে, এটা হতে পারে না। এখানে ইসলাম শিখবে, বিজ্ঞান শিখবে না। মূল বিষয় হচ্ছে এটা। দ্বিতীয় বিষয় হচ্ছে ভাইরা যে কথাটি বলেছেন যে কওমি মাদ্রাসায় মিডিয়ার প্রচার হচ্ছে না, যে কি চাচ্ছেন, আমি এর সাথে একমত না। মিডিয়ায় তো নেগেটিভগুলো প্রচার হচ্ছে। আমাদের শামীম মোহাম্মদ আফজলকে আমি সম্মান রেখেই বলছি, উনাকে বিভিন্নভাবে মিডিয়ায় উপস্থাপন করা হয়েছে যে উনি ইসলামের মানে লোক নয়, ইসলামের সমর্থক লোক নয়, যোগ্য লোক নয়, এই হিসাবে প্রচার করা হচ্ছে। এই জন্য কি ওনার কাছ থেমে আছে? আমাদের মৌলানা ফরিদুদ্দীন মাসুদ শাহ হুজুরের মতো এত বড় একজন লার্নেড পারসনকে বিভিন্নভাবে উপস্থাপন করছে আজকে জামাতিরা, কেবলমাত্র জামাত শিবিরের বিরোধিতা করার কারণে ওনাদেরকে আজকে এইভাবে উপস্থাপন করা হচ্ছে। সেই প্রোগ্রামগুলি যদি, সেই কথাগুলি যদি মানুষের দ্বারে দ্বারে পৌঁছতে পারে, তাহলে আমার কথাটা কেন দ্বারে দ্বারে পৌঁছাতে পারবো না? এটা আমার ব্যর্থতা। সুতরাং আমাদের আরো উদ্যোগী গ্রহণ। আমার ব্যর্থতা বলতে আপনি যারা এটা সংগঠনের পর্যায়ে আছেন, সংগঠন চালাচ্ছেন, তাদেরকে ব্যর্থতা। আমি এটাই বলবো। সাথে সাথে আমি এটা বলবো যে সরকারের এই ক্ষেত্রে যদি একটু উদ্যোগ গ্রহণ করেন এবং যদি স্বীকৃতি দিয়ে দেন উনি, তাহলে আমি বলবো যে আস্তে আস্তে সব মাদ্রাসায় এদিকে আসবেন। এটা আমি ভবিষ্যৎবাণী আজকে আপনাদের এখানে করে গেলাম যে সরকার স্বীকৃতি দিয়ে দেয়। উনি তো একটা সিস্টেম বললেন যে একটা মানদণ্ড, যেটা উনি টোফেলের একটা মানদণ্ড বললেন, যে এরকম একটা মানদণ্ড। শুনেন, আমরা এমনি শুনেন, আমরা বাস্তবায়নের জন্য আমি বললাম ভোট করার এই যে সিলেবাস কমিটি চেঞ্জ করার জন্য এইটাই করতে হবে। প্রতি দেশ সম্মান না, এটা ঠিক হবে না। যেটা আছে, এই সম্মান ভূতটা যদি টিকে রাখতে চাই, আমরা যদি এখন ছেলেদেরকে যদি খেপায় দেই, তাহলে এই যে মুরব্বিয়ানরা যারা দিনের খেদমত করছে আজকে 50, 60, 70 বছর যাবত, তাদের অবস্থা কি হবে? ওনারাই বুঝুক যে ওনারা জামাতিদের ষড়যন্ত্রে যে ভুল পথে গিয়েছিল, তাই আসলে আমার দেশে ক্ষতি হয়ে যাচ্ছে। করতে ভয় পাচ্ছেন যে খেপিয়ে দেওয়া হবে বলে মনে করছেন? না, আমি বলতে চাচ্ছি যে মুরব্বিদের যে এই ছেলেদের দিকে তাকায়, ওনারা আগে আসুক। কিন্তু আমরা তো এই আলোচনা এইটা ক্লিয়ার যে এই মুরব্বীরা কোনোদিন আসবেন না, নিজেদের অর্থনৈতিক স্বার্থে, নিজেদের কায়েমি স্বার্থে কোনোদিন আসবেন না। সেজন্য তো বলছি আমি যে যাদের নাকি স্বার্থ, তারা একটু ইউনাইটেড হোক। শুনেন, তাদের ছেড়ে হলেন প্রিন্স রাজকুমার, তারা এই স্বর্গ ছেড়ে আসবেন না যদি সত্যিকার ভাবে এই বাচ্চাদের ভবিষ্যৎ চান। আপনি তাহলে বলতে চাচ্ছেন যে সরকার সেই বাচ্চাদের কাছে এখনো পৌঁছতে পারছে না, মুরব্বীদের দোহাই দিচ্ছে, মুরব্বীরা আসবে কিন্তু মুরব্বীরা আসবেন না। আপনি বলছেন সরকারের জন্য কিছুটা ঝুঁকি সরকার মনে করে, এটা সত্যি কথা। কিছুটা ঝুঁকি যদি মনে না করাই হইতো, তাহলে শাহবাগের এই আপনার কি জানি বলে মতিঝিলের শাপলা চত্বরের এত বড় ঘটনার পরে সরকারের লোকজন এখানে বকশিস নিয়ে চাইতেন না। এই ঘটনার পরে বকশিস দেওয়া হয়েছে, আর পুরস্কার স্বরূপ রেলওয়ের জমি দেওয়া না। এটা প্লিজ ডিজি সাহেব আমাকে বলতে দেন। আমি সরকারকে আহ্বান করব, এই শেখ হাসিনার সরকার মানে সাহসী সরকার, শেখ হাসিনার সরকার মানে চ্যালেঞ্জ গ্রহণ করার মতো সরকার। ওনার আশপাশে যারা আছেন তাদেরকে আমি আপনার মাধ্যমে বিনয়ের সহিত অনুরোধ করব, এই বাচ্চারা বৃদ্ধি পাচ্ছে, কমতেছে না, দেশের জন্য তারা লাভজনক হচ্ছে না, দিন দিন বোঝা হয়ে দাঁড়াবে। এই দেশকে আমরা সবাই ভালোবাসি এবং শেখ হাসিনা এটা চাচ্ছেন বিদায় 5 বছর তিনি বারবার দফায় দফায় আমাদেরকে নিয়ে বলছেন যে দেখেন তাদের সিলেবাসটা তারা করুক, কয়েকটা মডার্ন বই বলতে যাচ্ছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদের দ্বারা যে কাজটা করার কথা সেই কাজটা যথাযথভাবে হবে না। আমি চাই এখন তরুণ যারা চায়, যারা বুঝতেছে দেশের ভবিষ্যৎ, এই ধরনের মৌলানাদেরকে দিয়ে, এবং এইখানের মধ্যে উনি ফরিদুল মাসুদ সাহেবের কথা বলছেন, আমি আপনাকে চ্যালেঞ্জ বলতে পারবো তার সমসাময়িক ইলমি যোগ্যতা বাংলাদেশ এখন হাতে গণলে 5 জন আলেমের হবে কিনা। উনি তো এখানে আছেন, তার প্রয়োজন। আমাদের রুল আমিন সাহেব না গড়ডাঙ্গার রুল আমিন সাহেব আছে, এরা চায় এই সমস্ত কিছু জারিয়া কাটিয়া নতুন করে এই সিলেবাস কমিটি বানিয়ে কাজটা আগামীকাল থেকে শুরু করা হোক, যত ঝুঁকি আসুক। এই ঝুঁকি তো আমরা গ্রহণ করছি। এই বিষয়টা আমাদের সকলের জানতে হবে। জাতিকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটা গাইডলাইন দিয়েছে যে মানুষ ঘটতে গেলে ধর্ম এবং নৈতিকতা শিক্ষা দেবে, তার জন্য শিক্ষানীতি সংশোধন করেছে। মানে এই শিক্ষা ধর্ম নৈতিকতা আজকে কিন্তু আমরা দুইজনের কাছ থেকে একই রকম বক্তব্য পাচ্ছি। আপনি সরকারি লোক হিসাবে আপনি একটু অন্যরকম ভাবে বলছেন যে হ্যাঁ এইখানে অন্যরকম ভাবে করতে হবে, কিন্তু
আজকে আমাদের আলোচনায় দুইজনই বললেন যে সরকারকে সাহসী পদক্ষেপ নিয়ে একটা কিছু করতে হবে, আপোষকামী হলে হবে না। করলে আপোষকামী হলে এই জিনিসটা এইভাবে ঝুলে থাকবে বছরের পর বছর, যেমন ঝুলে আছে 7 বছর ধরে। আমরা চাই এই বিষয়ে সরকারের আরো সাহসী সিদ্ধান্ত বা আরো মানে একেবারে যুক্তিযুক্ত সিদ্ধান্ত, ঝুলে রাখা না। আমরা সেই অপেক্ষায় রইলাম। আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে আমাদের এখানে এসে আলোচনা করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি। আপনাকে ধন্যবাদ।